কল্পনা করুন, এটি ছোট্ট ৮ বছরের মেয়ে, যার চোখে নিষ্পাপ স্বপ্ন আর হৃদয়ে অফুরন্ত বেদনা, ফুটপাথের এক কোণে দাঁড়িয়ে তার ছোট বোনের শেষকৃত্যের জন্য অপরিচিত মানুষের কাছে সাহায্য ভিক্ষা করছে। তার কাঁপা কণ্ঠ আর অশ্রুসিক্ত চোখ যেন পুরো শহরের হৃদয় কাঁপিয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে আসা এক ধনাঢ্য ব্যবসায়ী এমন একটি পদক্ষেপ নেন যা আপনার হৃদয়কে নাড়া দেবে। বন্ধুরা, এই আবেগময় গল্পের গভীর সত্যতা জানতে এই গল্পটি শেষ পর্যন্ত পড়ুন। কলকাতার ব্যস্ত গলিখুঁজিতে সূর্যের আলো তীক্ষ্ণভাবে ঝলমল করছিল। ডিসেম্বরের সেই সকালে বাতাসে একটি আর্দ্র ভাব জড়িয়েছিল, যেন শহরের তাড়াহুড়োকে আরও ভারী করে তুলছিল। অরুণ বসু একটি বৃহৎ সফটওয়্যার কোম্পানির মালিক। তার দৈনন্দিন রুটিনে ডুবেছিলেন। ৩ বছর আগে তার স্ত্রী রমাকে হারানোর পর থেকে অরুণ কাজকেই তার একমাত্র সঙ্গী করে নিয়েছিলেন। সকাল ৫টায় ঘুম থেকে ওঠা, প্রাতঃসাহের আগে রিপোর্ট পরীক্ষা করা, আর তারপর মিটিংয়ের শৃঙ্খলে বাধা থাকা, এসবই তার জীবনের অর্থ হয়ে দাঁড়িয়েছিল। বাইরে থেকে দেখলে মানুষ তাকে সফল ব্যক্তি মনে করত, যার সিদ্ধান্ত কোটি কোটি টাকার খেলা বদলে দিতে পারত। কিন্তু ভেতরে ভেতরে অরুণ ভেঙে পড়েছিলেন। রমার স্মৃতি তার হৃদয়ে একটি শূন্যতা রেখে গিয়েছিল, যা কখনোই পূর্ণ হতো না। সেদিন অরুণ একটি গুরুত্বপূর্ণ মিটিং থেকে বেরিয়েছিলেন। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল, কিন্তু অরুণের মুখে কোনো হাসি ছিল না। সংখ্যা আর তথ্য তার কাছে ঠান্ডা ছিল, যা বাড়ির সেই নীরবতা পূরণ করতে পারত না, যা রমার চলে যাবার পর বাসা বেঁধেছিল। তিনি হাওড়ার ব্যস্ত এলাকা দিয়ে যাচ্ছিলেন। রাস্তাগুলো সবসময়ের মতো হট্টগোলে ভরা ছিল। চায়ের দোকানিরা চিৎকার করছিল, দাদা এক কাটিং। রিক্সাওয়ালারা হর্ন বাজাচ্ছিল, আর দোকানিরা তাদের জিনিস বিক্রির জন্য হাত নাড়ছিল। পর্যটকরা পুরনো ভবনের ছবি তুলছিল, আর শ্রমিকরা তাদের টিফিন বাক্স সামলে তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল। এসব অরুণের কাছে একটি রুটিন ছিল, যা তাকে স্পর্শও করত না। দুনিয়া তার নিজের জীবনযাপন করছিল, জীবন্ত, গোলমালে ভরা, তাড়াহুড়োর। কিন্তু অরুণ ভেতরে ভেতরে সংবেদনশূন্য ছিলেন। তখনই তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। সেই আওয়াজ রাস্তার গোলমালে ডুবে গিয়েছিল, কিন্তু এতটাই গভীর ছিল যে অরুণের পা থেমে গেল। সেটি কোনো সঙ্গীত ছিল না, কোনো কথাবার্তাও না। সেটি ছিল কান্না, হালকা, দমিয়ে রাখা, কিন্তু এতটাই দুঃখ ভরা যে মনে হচ্ছিল যেন শতাব্দীর দুঃখ তাতে সমাহিত। অরুণ ভাবলেন, চলতে থাকি। কত বাড়ি না তিনি এমন ডাক উপেক্ষা করেছেন। কলকাতার মতো শহরে দুঃখের গল্প তো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিন্তু এই আওয়াজে কিছু একটা আলাদা ছিল, একটি নগ্ন অসহায় বেদনা যা উপেক্ষা করা অসম্ভব ছিল। তিনি আওয়াজের দিকে এগিয়ে গেলেন। পা তাকে একটি সরু গলির দিকে নিয়ে গেল, যেখানে দেওয়ালগুলো রঙানের অভাবে জীর্ণ হয়ে গিয়েছিল, যেন শহরের গোপন রহস্য লুকিয়ে রেখেছিল। গলিতে আলো খুব কষ্টে পৌঁছত, বাতাস ভারী আর দম চাপা মনে হচ্ছিল। গলির শেষে অরুণ তাকে দেখলেন। একটি ছোট্ট মেয়ে, মাত্র ৮ বছরের, অসমান মাটিতে বসেছিল। তার কালো চুল উস্কো খুস্কো, ময়লা মুখের ওপর ঝুলেছিল। কাপড় ছেঁড়া, পুরনো, ধুলো আর ঘামে মাখা, খালি পায়ে ক্ষত আর ময়লা জমেছিল, যা বলে দিচ্ছিল সে কত কঠিন পথ পেরিয়ে এসেছে। কিন্তু এই দৃশ্য অরুণের হৃদয়কে জড়িয়ে ধরার জন্যই যথেষ্ট ছিল। আসল ধাক্কাটা লাগলো যখন তিনি দেখলেন মেয়েটির ক্ষীণ হতে একটি 2 বছরের শিশু পড়েছিল, প্রাণহীন, যেন কোনো ভুলে যাওয়া পুতুল। ছোট শিশুটির ফর্সা মুখ ঠান্ডা আর রংহীন ছিল, শুকনো ঠোঁট ফাটা, আর ছোট্ট শরীর এতটাই ঝুলেছিল যে মনে হচ্ছিল সে ঘুমেও নেই। বাইরের গরম আর এই শিশুর ঠান্ডা শরীরের পার্থক্য নিষ্ঠুর ছিল। মেয়েটি চোখ তুলল, কালো, অশ্রুতে ভরা। তাতে মাসুমিয়েও তার হতাশার মিশ্রণ ছিল, যা কোনো শিশুর মুখে থাকা উচিত নয়। তারপর কাঁপা কণ্ঠে সে বলল, দাদু, আপনি কি আমার ছোট বোনকে কবর দেবেন? সে আজ চলে গেছে, আর সে খুব ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে ভালো শেষকৃত্যের টাকা নেই, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি বড় হয়ে কাজ করে আপনাকে শোধ করব। কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। অরুণের মনে হলো যেন বুকে কেউ আঘাত করেছে। মেয়েটির কথাগুলো তার বর্ম ভেদ করে গেল, সেই বর্ম যিনি ব্যবসা আর তথ্য দিয়ে তৈরি করেছিলেন। রমার স্মৃতি তাজা হয়ে উঠল, যে তার চোখের সামনে অসহায়ভাবে মারা গিয়েছিল, আর তিনি কিছুই করতে পারেননি। এখন এই শিশুর সামনে সেই অসহায়তা আবার ফিরে এসেছিল। অরুণ চারপাশে তাকালেন। কোনো বড় মানুষ কি নেই যে এই মেয়েদের দায়িত্বে আছে? কিন্তু গলি খালি ছিল, শুধু তারা, মেয়েটি আর সেই প্রাণহীন শরীর। নীরবতা ভারী ছিল, কেবল মেয়েটির দমিয়ে রাখা কান্না তাকে ভাঙছিল, যা সাহায্যের জন্য আকুতি জানাচ্ছিল যে কেউ যেন তাদের দেখে ফেলে। অরুণ তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না। তার পা যেন জমে গিয়েছিল, শ্বাস ছোট হয়ে এলো। এমন নিষ্ঠুর, মাসুম অনুরোধের সামনে কি বলবেন? সেই মুহূর্তে তিনি উপলব্ধি করলেন, এখন আর তিনি সংখ্যা, রিপোর্ট আর মিটিংয়ের পেছনে লুকিয়ে থাকতে পারবেন না।
এই দৃশ্যের ভার একটি সিদ্ধান্ত দাবি করছিল। গলির নীরবতা তার মনকে চেপে ধরছিল। তিনি তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তখন একটি স্বতঃস্ফূর্ত অনুভূতি তাকে নত হতে বাধ্য করল। সাবধানে তিনি এগিয়ে গেলেন, যেন সত্যতার নিশ্চয়তা পেতে ভয় পাচ্ছেন, আর শিশুটির ছোট্ট শরীর স্পর্শ করলেন। আঙুলে ঠান্ডা যেন ছুরি দিয়ে কাটল, কিন্তু অরুণ হার মানলেন না। তিনি গলায় নাড়ি খুঁজলেন, সবচেয়ে অসম্ভব সংকেতের খোঁজে। কয়েক সেকেন্ড অতিক্রান্ত হল, যেন অনন্ত কান। তারপর একটি ধড়কন, দুর্বল, প্রায় অনুভব না হওয়া, কিন্তু তা ছিল। শিশুটি মরেনি। অরুণের হৃদয় জোরে ধড়কল। যে বাতাস গলিতে দম চাপা ছিল তা এখন দ্রুত ভেতরে ঢুকল, যেন দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার মতো। তিনি অশ্রুসিক্ত চোখে মেয়েটির দিকে তাকালেন, যে তার বোনকে পৃথিবীর মতো আঁকড়ে ধরেছিল। সে জীবিত। অরুণের কণ্ঠ কেঁপে উঠল। তোমার বোন এখনও জীবিত? মেয়েটির চোখ বিস্ফারিত হল। আশা আর অবিশ্বাসের মিশ্রণ, যা কোনো শিশুর মুখে থাকা উচিত নয়। সত্যি আমার বোন জীবিত? সে ফিসফিস করে বলল, বোনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সে কাল রাত থেকে নড়েনি। সে এত ঠান্ডা। অরুণ গভীর শ্বাস নিলেন। সময় কম ছিল। কাঁপা হাতে তিনি ফোন বের করলেন আর কলকাতার একটি বড় হাসপাতালে ফোন করলেন, যেখানে তিনি রমার স্মৃতিতে গোপনে দান করতেন। ডাক্তারের কণ্ঠ শোনা গেল, আমি ডক্টর মিত্র। আমি অরুণ বসু। একটি শিশুর জরুরি অবস্থা গুরুতর। আমি এক্ষুনি নিয়ে আসছি। আইসিইউ প্রস্তুত রাখুন। উত্তরের অপেক্ষা না করে ফোন কেটে দিলেন। তারপর মেয়েটির দিকে হাত বাড়ালেন। বোনকে আমাকে দাও, এক্ষুনি নিয়ে যেতে হবে। মেয়েটি এক মুহূর্ত ইতস্তত করল। কালো চোখে অশ্রু, অচেনা শুট পরা মানুষটিকে যাচাই করছিল। কিন্তু তার কোনো বিকল্প ছিল না। আলতোভাবে শিশুটিকে দিয়ে দিল। অরুণ অবাক হলেন, বয়সের তুলনায় শিশুটি কত হালকা ছিল। অপুষ্টি স্পষ্ট দেখা যাচ্ছিল। তুমিও চলো, তিনি দৃঢ় কিন্তু নরম স্বরে বললেন, আমি তোমাকে একা ছাড়ব না। মেয়েটি মাটি থেকে তার ছেঁড়া প্লাস্টিকের ব্যাগ তুলে নিল, তার একমাত্র সম্বল, আর তাদের পেছনে দৌড়ালো। গলি থেকে বেরিয়ে শহর তেমনই হট্টগোলময় ছিল, যেন কিছুই ঘটেনি। কিন্তু অরুণের জন্য দুনিয়া বদলে গেছিল। অরুণের গাড়ি কলকাতার ভিড়ে ভরা রাস্তায় দ্রুত ছুটছিল। সাইরেনের আওয়াজে ট্রাফিক একটু সরে যাচ্ছিল, কিন্তু শহরের হট্টগোল থামার নাম নিচ্ছিল না। শিখা, সেই বড় মেয়েটি পেছনের সিটে তার ছোট বোন দিয়াকে কোলে নিয়ে বসেছিল। তার হাত কাঁপছিল, চোখ দিয়ার ঠান্ডা মুখের উপর স্থির। সে ঠিক হয়ে যাবে, তাই না দাদু? শিখার কণ্ঠ ফিসফিসের মতো ছিল, যাতে ভয় আর আশার মিশ্রণ ছিল। অরুণ তাকে রিয়ারভিউ মিরারে দেখলেন। তার মুখ কঠোর ছিল, কিন্তু চোখে একটি নরম ভাব এসেছিল। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, ডাক্তাররা ভালো। তিনি শান্ত স্বরে বললেন, নিজেকে আর শিখাকে আশ্বস্ত করার জন্য। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য পিছলে যাচ্ছিল। প্রবল বৃষ্টির ফোঁটা কাছে ধাক্কা খাচ্ছিল, আর রাস্তার ধারের ঢাবা থেকে চায়ের গন্ধ ভেসে আসছিল, আর মানুষ ছাতার তলায় ছুটছিল। কিন্তু অরুণের মনোযোগ শুধু হাসপাতালের ওপর ছিল। স্মৃতি উঠে এলো রমার অসুস্থতার দিনগুলোর। তখনও তিনি এইভাবেই ছুটেছিলেন হাসপাতালের দিকে, কিন্তু শেষে খালি হাতে ফিরে এসেছিলেন। দিয়ার মুখ রমার পুরনো ছবির মতো লাগছিল, মাসুম, অসহায়। অরুণ স্টিয়ারিং শক্ত করে ধরলেন। এবার আমি আর হারব না, তিনি মনে মনে বললেন। গাড়ি একটি মোড়ে নিল, আর মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড দেখা গেল। এটাই সেই জায়গা যেখানে তিনি রমার চিকিৎসার জন্য আসতেন। পার্কিংয়ে গাড়ি ঢুকতেই অরুণ দরজা খুললেন। চলো তাড়াতাড়ি, তিনি শিখাকে বললেন। শিখা দিয়াকে আরও শক্ত করে ধরল, যেন কোনো ধন। তার হাত কাঁপতে কাঁপতে নামল। খালি পায়ে রাস্তার কাঁকুর খোঁচা ছিল, কিন্তু তার তাতে পার্থক্য পড়ল না। হাসপাতালের গেটে সিকিউরিটি গার্ড তাদের চিনল। বসু সাহেব, কি হয়েছে? গার্ড চিন্তিত দৃষ্টিতে জিজ্ঞেস করল। জরুরি অবস্থা, শিশুটিকে ভেতরে নিয়ে যাও, অরুণ দ্রুত বললেন। লবিতে হট্টগোল ছিল। রোগীরা এদিক ওদিক, নার্সরা দৌড়াচ্ছিল, আর ডিসপেন্সারির লাইন লম্বা। কিন্তু অরুণের ফোনের পর ডক্টর মিত্র আগে থেকেই প্রস্তুত ছিলেন। এটি দিয়া। অরুণ বললেন, দিয়াকে স্ট্রেচারে শুইয়ে। ডাক্তার তৎক্ষণাৎ পরীক্ষা শুরু করলেন। হাইপোথার্মিয়া মনে হচ্ছে, ডিহাইড্রেশনও, তৎক্ষণাৎ আইসিইউতে স্থানান্তর করো। মিত্র নার্সকে নির্দেশ দিলেন। শিখাকে একটি আলাদা ঘরে বসানো হলো। সে দেওয়ালের সঙ্গে সেটে বসে রইল, হাঁটু বুকে জড়িয়ে। আমার বোন, তার কণ্ঠ কাটা কাটা ছিল। অরুণ তার পাশে বসলেন। তুমি চিন্তা করো না, ডাক্তাররা সব সামলে নেবেন। তোমার নাম কি? তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন। শিখা, সে ধীরে বলল, চোখ নিচু করে। আর দিয়া, সে আমার ছোট বোন। সময় ধীরে ধীরে কাটছিল। ওয়েটিং এরিয়ার ঘড়ি টিকটিক করছিল। প্রতি সেকেন্ড যেন এক যোগ। অরুণ চা আনালেন, গরম আদা মিশ্রিত চা, যা কলকাতার হাসপাতালে সব সময় পাওয়া যায়। শিখা কেবল নিল, কিন্তু স্বাদ পেল না। বাইরে বৃষ্টি জোরালো হয়েছিল। জানালায় জলের ধারা বইছিল। অরুণের মনে প্রশ্ন উঠছিল, এই মেয়ে কোথা থেকে এসেছে? তার মা বাবা কোথায়? কিন্তু এখন জিজ্ঞাসার সময় ছিল না। 2 ঘন্টা পর ডাক্তার মিত্র এলেন। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু হাসিও। দিয়া স্থিতিশীল হয়েছে। জ্বর ছিল, অপুষ্টির কারণে।
ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়া হচ্ছে, এখন বিপদ কম। অরুণের শ্বাস বেরিয়ে এলো। শিখা হাত জোর করল। ধন্যবাদ ডাক্তার সাহেব। তার চোখ নম। কয়েকদিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মিত্র বললেন, কিন্তু পরিবারের কোনো সদস্য? শিখা চুপ হয়ে গেল। অরুণ দেখলেন তার মুখ বিষণ্ণ। মা বাবা তার একটি কারখানায় কাজ করতেন, একটি দুর্ঘটনায় চলে গেছেন। তখন থেকে আমরা রাস্তায়। দিয়া অসুস্থ হয়ে পড়ল, ওষুধ পাইনি। তার গল্প ছোট ছিল, কিন্তু বেদনা গভীর। অরুণের মনে হল যেন বুকে ছুরি ঢুকেছে। তার নিজের জীবন এত সমৃদ্ধ, আর এই শিশু এত অসহায়। তোমাকে চিন্তা করতে হবে না, অরুণ বললেন। আমি তোমাদের দুজনকেই বাড়ি নিয়ে যাব। শিখা অবাক হয়ে তাকালো। নরম কণ্ঠে, রাত নেমেছিল। হাসপাতালের আলোগুলো হলুদ হয়ে গিয়েছিল। দিয়াকে কাচের জানালাওয়ালা ঘরে স্থানান্তর করা হয়েছিল। শিখা তার পাশে বসে হাত ধরেছিল। অরুণ বাইরে বেঞ্চে শুয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। তারাগুলো শহরের আলোয় ঢাকা পড়েছিল, কিন্তু তার মনে একটি নতুন আলো জ্বলছিল। রমার স্মৃতি এখন আর ততটা ভারী লাগছিল না। হয়তো এটি একটি সংযোগ ছিল, বা কোনো ঐশ্বরিক পরিকল্পনা। যাই হোক, অরুণ জানতেন এটি কেবল শুরু। শিখা আর দিয়া নিরাপদ ছিল। হাসপাতালের দেওয়ালগুলো সাদা আর ঠান্ডা লাগছিল, যেন সব দুঃখ শুষে নিচ্ছিল। রাত 11টা বেজে গিয়েছিল, কিন্তু অরুণের চোখে ঘুম ছিল না। ওয়েটিং রুমের শক্ত চেয়ারে ঝুঁকে বসেছিলেন। হাতে একটি প্লাস্টিকের গ্লাস, তাতে ঠান্ডা চা পড়েছিল। শিখা তার পাশে কুঁকড়ে বসেছিল। ছোট্ট হাত হাঁটুতে বাঁধা, চোখ ফোলা কিন্তু ক্লান্তিতে ভরা। দিয়াকে আইসিইউতে রাখা হয়েছিল। কাচের স্বচ্ছ দেওয়ানির ওপারে, যেখানে মনিটরের সবুজ আলো ঝলমল করছিল, আর মেশিনগুলো ধীরে ধীরে বিপ শব্দ করছিল। ডাক্তার মিত্র সন্ধ্যায় বলেছিলেন, অবস্থা স্থিতিশীল, কিন্তু সতর্ক থাকতে হবে। অপুষ্টি আর সংক্রমণ গুরুতর, আমরা নজর রাখব। অরুণ মাথা নেড়েছিলেন, কিন্তু ভিতরে ভিতরে একটা অস্থিরতা তাকে কষ্ট দিচ্ছিল। রমার অসুস্থ দিনগুলোর স্মৃতি ফিরে এসেছিল। একই হাসপাতালের বাতাস, একই অপেক্ষার দীর্ঘ রাত। এসব কি আবার পুনরাবৃত্তি হচ্ছিল? শিখা অরুণের হাতে মাথা রাখল। দাদু, দিয়ার কিছু হবে না, তাই না? তার কণ্ঠ হালকা ছিল, যেন বাতাসে ভাসমান পাতা। অরুণ আলতোভাবে তার কাঁধে হাত রাখলেন। একদম না, তুমি চিন্তা করো না। ডাক্তাররা ভালোভাবে দেখাশোনা করছে, একটু ঘুমাও। শিখা চোখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু তার মুখে চিন্তার রেখা রয়ে গেল। হাসপাতালের পরিবেশ দমচাপা ছিল। দূর থেকে কোনো রোগীর কাশি, নার্সদের দ্রুত পায়ের আওয়াজ, আর বাতাসে অ্যান্টিসেপটিকের তীক্ষ্ণ গন্ধ। কলকাতার এই ব্যস্ত হাসপাতাল, যেখানে প্রতিটি কোণে জীবনের জন্য লড়াই চলছিল, অরুণের কাছে একটি জালের মতো লাগছিল। তিনি ভাবছিলেন, এসব কিভাবে সম্ভব হলো? একটি সাধারণ সকালের হাঁটা, আর হঠাৎ তার জীবন দুটি মাসুম মেয়ের সঙ্গে জড়িয়ে গেল। তখনই একজন মহিলা তাদের কাছে এলেন। নীল শাড়িতে, কাঁধে একটা ফাইলের ড্যাগ ঝুলছে। মুখে সতর্কতার ছাপ ছিল। নামের প্লেটে লেখা ছিল, অনিতা রায়, সোশ্যাল ওয়ার্কার। তার কণ্ঠে আনুষ্ঠানিকতা ছিল, কিন্তু চোখে দায়িত্বের ভার। বসুজি, আপনি কি এই শিশুদের এখানে এনেছেন? তিনি নোটপ্যাড বের করে জিজ্ঞাসা করলেন। অরুণ মাথা নাড়লেন। হ্যাঁ, আমি। কি ব্যাপার? অনিতা একটি চেয়ার টেনে বসলেন। এই শিশুদের অনাথ মনে হচ্ছে। আপনি কি তাদের কোনো আত্মীয়? পরিবারে আর কেউ আছে? শিখা অরুণের দিকে চিন্তিত দৃষ্টিতে তাকালো, যেন ভয় পাচ্ছিল যে কেউ তাদের আলাদা করে দেবে। অরুণ গভীর শ্বাস নিলেন। না, কিন্তু আমি তাদের রাস্তায় পেয়েছিলাম। তাদের অবস্থা এত খারাপ ছিল যে সাহায্য না করলে পাপ হতো। অনিতার ভ্রু কুঁচকে গেল। তবুও শিশু সুরক্ষা আইনের অধীনে তারা আসে। কাল এজেন্সি থেকে তদন্ত দল আসবে, আপনার বক্তব্য নিতে হবে। কোনো অচেনা ব্যক্তি তাদের সহজে নিয়ে যেতে পারে না। এই কথাগুলো অরুণের হৃদয়ে খোঁচার মতো লাগল। এজেন্সি, তদন্ত। রমার চলে যাওয়ার পর তিনি আইনি জটিলতা থেকে পালিয়ে গিয়েছিলেন, আর এখন আবার সেই ভয়। শিখার হাত শক্ত হয়ে গেল। দাদু, আমার ভয় করছে, তিনি ধীর স্বরে বললেন। অরুণ তাকে আশ্বস্ত করলেন, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু মনে মনে ঝড় উঠেছিল।
যদি এজেন্সি শিখাকে কোনো অজানা জায়গায় পাঠিয়ে দেয় তবে কি তারা আবার রাস্তায় ফিরে যাবে? সকাল হতেই অনিতা ফিরলেন। শিখা, তোমার মা বাবার সম্পর্কে বলো। তিনি নরম কিন্তু দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন। শিখা মাথা নিচু করল। তারা একটি দুর্ঘটনায় চলে গেছেন। ঠাকুমাও অসুখে। এখন আমরা শুধু 2 বোন। অনিতা নোটে কিছু লিখলেন। তোমাকে কাউন্সিলরের সঙ্গে দেখা করতে হবে। আর বসুজি, আপনার অভিপ্রায় ভালো হতে পারে, কিন্তু আইন সিদ্ধান্ত নেবে। অনেক পরিবার বছরের পর বছর দত্তক নামার অপেক্ষায় আছে। অরুণের ধৈর্য ভাঙতে লাগল। এটি কাগজের যুদ্ধ নয় অনিতাজি। আমি যদি থামতাম তবে দিয়া আজ এখানে থাকত না। শিখা এটা ঘুরে বাড়াত। তিনি রাগত স্বরে বললেন। গলিয়ারায় হট্টগোল হয়ে গেল। কিছু রোগী থেমে তাকাতে লাগল। শিখা কুকড়ে গেল। তার হাত কাঁপতে লাগল। অনিতা শান্ত করার চেষ্টা করলেন। শান্ত হুন, এটি প্রক্রিয়া। কিন্তু অরুণ থামলেন না। আমি আমার স্ত্রীকে হারিয়েছি, দীর্ঘ অসুখে। 3 বছর ধরে কাজের ডুবে দুঃখ থেকে পালিয়েছি। কিন্তু এই শিশুদের দেখে মনে হলো এখন আর নয়। আমি তাদের জন্য লড়ব, যাই হোক। অনিতা এক মুহূর্ত চুপ রইলেন। তার চোখে হালকা সহানুভূতি ছিল। শিখা অরুণের হাত ধরল, যেন সাহস দিচ্ছিল। দুপুরে দিয়ার ঘরের বাইরে অপেক্ষা করতে করতে শিখা তার পুরনো ব্যাগ খুলল। একটি ছেঁড়া ছবি বের করল। একজন বৃদ্ধ মহিলা হাসছেন। এটি আমাদের ঠাকুমা। তিনি আমাদের দেখাশোনা করতেন। তার চলে যাবার পর সব ওলটপালট হয়ে গেল, সে ভারী কণ্ঠে বলল। অরুণ ছবিটি ধরলেন। যেন কোনো পুরনো স্মৃতিন্যাসে তাতে দুঃখের স্তর ছিল। হারানো জীবন, ছোট কাঁধে ভার। শিখার চোখ নম হয়ে গেল। দাদু, আপনিও কি আমাদের ছেড়ে দেবেন? অরুণ মাথা নাড়লেন। না, আমরা একসঙ্গে থাকব। সন্ধ্যায় ডাক্তার মিত্র এলেন। দিয়া প্রথম রাত পার করেছে, উন্নতি দেখা যাচ্ছে। শিখা হাত জোড় করল। অরুণের গলা জড়িয়ে ধরল। এই স্পর্শ অরুণকে নতুন উদ্যম দিল। এটি শুধু 2 বোনের গল্প নয়, তার নিজের ভাঙা জীবনের মেরামতো ছিল। এজেন্সির তদন্ত কাল থেকে শুরু হবে। বক্তব্য, বাড়ির পরিদর্শন, রিপোর্ট। কিন্তু অরুণ প্রস্তুত ছিলেন। শিখার প্রতিটি ভাব, প্রতিটি কথা তার দৃঢ়তা বাড়াচ্ছিল। কলকাতার এই রাত দীর্ঘ ছিল, কিন্তু তাতে একটি নতুন আশার স্ফুলিঙ্গ জ্বলছিল। কলকাতার ফ্যামিলি কোর্টের পুরনো ভবনে সকালের রোদ জানালা দিয়ে ছড়িয়ে পড়ছিল। বাতাসে কাগজের কালি আর পুরনো কাঠের গন্ধ মিশেছিল। অরুণ বসুর স্যুট ভারী লাগছিল। ঘাম ঠান্ডা হয়ে পিঠে আটকে গিয়েছিল। প্রতিটি পদক্ষেপ গলিয়ারায় প্রতিধ্বনিত হচ্ছিল, যেন পুরো ভবন তার শ্বাস গুনছিল। শিখা তার পাশে হাঁটছিল, মাথা নিচু, ছোট হাত অরুণের হাতের মুঠোয় শক্ত করে ধরা। তার মুখে ভয়ের হালকা রেখা ছিল, কিন্তু চোখে একটি দৃঢ়তা ঝলকাচ্ছিল, যেন সে জানত এই মুহূর্ত কি তার জীবনের টার্নিং পয়েন্ট। অরুণের হৃদয়ে দ্রুত ধড়ক করছিল। সারা রাত অস্থির ছিলেন, ভাবছিলেন যদি সিদ্ধান্ত তার বিরুদ্ধে যায় তবে শিখা আর দিয়ার কি হবে। দিয়া তখনও হাসপাতালে সুস্থ হচ্ছিল, কিন্তু ছাড়া পাওয়ার পর এজেন্সি তাদের অন্য কোথাও পাঠিয়ে দিতে পারত। রমার স্মৃতি আবার উঠে এলো, কিন্তু এখন তিনি দুঃখকে শক্তিতে রূপান্তরের সংকল্প নিয়েছিলেন। কোর্টরুমে নৈশব্দ ছড়িয়েছিল, এত ভারী যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। লম্বা টেবিলের সামনে ম্যাজিস্ট্রেট বসেছিলেন, মুখ নির্লিপ্ত, চশমা নাকে ঠিক। একদিকে প্রসিকিউটর, ফাইল হাতে, অন্যদিকে অনিতা রায়, সোশ্যাল ওয়ার্কার, নোট নিয়ে। অরুণ আর শিখাকে ডাকা হলো। বসুজি, আমরা এখানে শিখা আর দিয়ার অবস্থা মূল্যায়নের জন্য জড়ো হয়েছি, ম্যাজিস্ট্রেট দৃঢ় কণ্ঠে বললেন। তারপর কাগজপত্রের বন্যা শুরু হলো। প্রোটোকল, রেজিস্ট্রেশন, দত্তক নেওয়ার অপেক্ষার তালিকা, রিপোর্ট। অরুণের কানে শোরগোলের মতো লাগছিল। তিনি শুধু শিখার কাঁপা হাত অনুভব করছিলেন। প্রসিকিউটর উঠলেন। মহাশয়, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে শত শত পরিবার বছরের পর বছর ধরে আইনি দত্তকের অপেক্ষায় আছে। বসুজি একজন বিশিষ্ট শিল্পপতি, কিন্তু আইন সবার জন্য সমান। কথাগুলো অরুণের ওপর বজ্রপাতের মতো পড়ল। তিনি উঠতে যাচ্ছিলেন, কিন্তু শিখার অনুনয়পূর্ণ দৃষ্টি তাকে থামিয়ে দিল। ম্যাজিস্ট্রেট শিখার দিকে তাকালেন। বেটি, তোমার নাম বলো। শিখার কণ্ঠ কেঁপে উঠল। শিখা। এখন বলো শিখা, তুমি কি চাও? ঘরে নীরবতা আরও গভীর হয়ে গেল। শিখা গভীর শ্বাস নিল, চোখ ম্যাজিস্ট্রেটের উপর স্থির করল, তারপর অরুণের দিকে। তার কণ্ঠ ধীর ছিল, কিন্তু শক্ত। শৈশবের দুঃখ তাকে এমন শক্তি দিয়েছিল যা অল্প বয়সে বিরল। আমি তাদের সঙ্গে থাকতে চাই। তারা আমার বোনকে মরতে দেননি, আমাকে একা থাকতে দেননি। ঘরে ফিসফিসে ঢেউ উঠল। অনিতা গলা পরিষ্কার করলেন। মহাশয়, শ্রদ্ধার সঙ্গে বলছি, আমরা কোনো আহত শিশুর আবেগপ্রবণ আবেদনের ওপর আইনি সিদ্ধান্ত নিতে পারি না। সেই মুহূর্তে অরুণ ফেটে পড়লেন। তিনি উঠে দাঁড়ালেন। চেয়ার খড়খড় শব্দে পিছিয়ে গেল। আহত? এই মেয়ে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে রাস্তায় তার বোনের দেখাশোনা করেছে, নিজে না খেয়ে দিয়াকে খাইয়েছে, আর আজও দাঁড়িয়ে আছে শুধু যাতে কেউ তাকে আলোদে না করে। ম্যাজিস্ট্রেট হাত তুলে চুপ করালেন, কিন্তু অরুণ থামলেন না। মহাশয়, আমি আমার স্ত্রীকে হারিয়েছি,
এমন অসুখে যাকে আমি পরাজিত করতে পারিনি। 3 বছর ধরে রিপোর্ট আর মিটিংয়ে লুকিয়ে দুঃখ থেকে পালিয়েছি, কিন্তু শিখা আর দিয়াকে গলিতে দেখে বুঝলাম এখন পালানো ভুল। আমি এখানে তাদের জন্য লড়ব, আর লড়ব শেষ পর্যন্ত। ঘরে সম্পূর্ণ নৈশব্দ ছড়িয়ে গেল। সিলিং ফ্যানের হালকা আওয়াজ জোরে শোনাচ্ছিল। সেকেন্ডগুলো যেন অনন্তকাল টানছিল। শিখা ধীরে ধীরে কাঁদছিল, কিন্তু হাত ছাড়ল না। ম্যাজিস্ট্রেট চশমা খুলে টেবিলে রাখলেন। তার কণ্ঠ ধীরে এলো, কিন্তু এতটাই ওজনদার যে বাতাস কেটে গেল। কোর্ট আবেগপ্রবণ বন্ধনকে স্বীকৃতি দেয়। সামাজিক ঝুঁকি, তাৎক্ষণিক যত্নের প্রমাণ আর শিশুর বক্তব্য বিবেচনা করে শিখা আর দিয়ার তাৎক্ষণিক হেফাজত বসুজিকে দেওয়া হলো। কথাগুলো যেন শেকল ভেঙে দিল। শিখা অরুণের কোলে ঝাঁপিয়ে পড়ল, সিঁড়ি কাঁদতে কাঁদতে, যেন অবশেষে নিরাপদ বোধ করছিল। অরুণ চোখ বন্ধ করলেন। গরম অশ্রু বয়ে গেল। বছরের পর বছর পর তিনি জানতেন এখন আর কিছুই আগের মতো থাকবে না। কোর্ট থেকে বেরিয়ে গলিয়ালা লম্বা লাগছিল। শিখার হাত তখনও শক্ত করে ধরা, মুখে অশ্রু, কিন্তু চোখে নতুন চমক, ভয়ের জায়গায় উৎসাহ। বাইরে শহরের হট্টগোল ছিল, হর্নের আওয়াজ, তাড়াহুড়োর পদক্ষেপ, কিন্তু অরুণের কাছে সব শান্ত। ম্যাজিস্ট্রেটের কণ্ঠ মনে গঞ্জুরিত হচ্ছিল। গাড়িতে বসে শিখা জানালায় মাথা রাখল। অরুণ ইঞ্জিন চালু করলেন, কিন্তু থামলেন। দাদু, জজ সাহেব বললেন আমরা থাকতে পারি, কিন্তু যদি আপনি ক্লান্ত হয়ে যান? শিখা ধীর স্বরে জিজ্ঞাসা করল। অরুণ হেসে বললেন, না, কখনোই না। গাড়ি চলল বাড়ির দিকে, একটি নতুন শুরুর দিকে। সন্ধ্যা নেমেছিল যখন তারা বাড়ি পৌঁছল। বড় বাংলোর গেট ধীরে খুলল। ভেতরে বাগান, সবুজ, কিন্তু অরুণ এখন বুঝতে পারছিলেন এই জায়গা আগে কতটা শূন্য ছিল। শিখা সংকোচে পা রাখল। এটি আমার বাড়ি, সে ফিসফিস করে বলল। অরুণ ঝুঁকে বললেন, হ্যাঁ, এখন তোমার। কলকাতার বাংলোতে সন্ধ্যার রোদ বাগানে ছড়িয়ে পড়ছিল। বাতাসে জুঁইথুলের মিষ্টি গন্ধ ভাসছিল, যা অরুণের বাড়িকে প্রথমবার জীবন্ত মনে করাচ্ছিল। বাড়ির ভেতর শান্ত, কিন্তু উষ্ণ লাগছিল। অরুণ আগেই কাজের মহিলা লক্ষ্মীকে জানিয়ে দিয়েছিলেন। সে হাসি মুখে এলো, হাতে গরম দুধের গ্লাস। বেটি খাও, শক্তি আসবে। দিয়া সংকোচে এক চুমুক নিল, তারপর শিখার কোলে মাথা লুকালো। অরুণ তাদের উপরের ঘর দেখালেন। দুটি ছোট বিছানা, রঙিন কভার আর জানালা দিয়ে গঙ্গার দৃশ্য। শিখা বিছানায় হাত বুলিয়ে বলল, যেন প্রথমবার নরম কিছু ছুঁয়েছে, দাদু, আমাদের রাস্তায় ঘুমোতে হতো, কখনো বৃষ্টিতেও ভিজে যেতাম। তার কণ্ঠ ভারী ছিল। অরুণ কাঁধে হাত রাখলেন। এখন সব বদলে গেছে। তোমাকে স্কুলে যেতে হবে, পড়াশোনা করতে হবে। শিখার চকচকচক করল। স্কুল দিয়াও? অরুণ বললেন, অবশ্যই, আমি কাছের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, কাল থেকে শুরু। রাত নামতেই বাড়িতে হট্টগোল বাড়ল। লক্ষ্মী খাবার তৈরি করল, গরম রুটি, সবজি আর দই। টেবিলে 3 জন বসল। দিয়া প্রথমবার হেসে চামচ ধরল। দাদু, এটা সুস্বাদু, সে ছোট কণ্ঠে বলল। শিখা অরুণের দিকে তাকালো। আপনি একা কেন থাকতেন? এখন আমরা আছি, তাই না? অরুণের চোখ নম হয়ে গেল। রমার স্মৃতি এলো। খালি ডাইনিং টেবিল, যেখানে শুধু তার ছায়া নাচত। আগে সব ঠান্ডা লাগত, কিন্তু এখন মনে হচ্ছে বাড়ি হাসছে। খাওয়ার পর তারা বাগানে গেল। চাঁদনি রাত ছিল, তারাগুলো কলকাতার আলোয় লুকিয়েছিল। শিখা দিয়াকে দোলনায় দোলালো। ঠাকুমা বলতেন, ভালো কাজের ফল পাওয়া যায়। আপনার আশা সেই ফল। অরুণ হেসে বললেন, হয়তো, কিন্তু তোমরা দুজন আমাকে নতুন জীবন দিয়েছ। সপ্তাহগুলো কেটে গেল। সকাল এখন আর আগের মতো ছিল না। অরুণ 5টায় উঠতেন, কিন্তু এখন রিপোর্টের বদলে শিখার জন্য প্রাতরাশ তৈরি করতেন। শিখা স্কুলে যেত, ইউনিফর্মে ঝকঝকে। দিয়াকে প্রি স্কুলে পাঠানো হতো। প্রথম দিন শিখা ফিরল, ব্যাগে ড্রয়িং শিট নিয়ে। দাদু দেখুন, আমি বাড়ি এঁকেছি, আমাদের বাড়ির। অরুণ শিট ধরলেন, অশ্রু লুকিয়ে। কোম্পানির মিটিংয়ের মাঝে তিনি ফোনে শিখার সঙ্গে কথা বলতেন। দিন কেমন গেল? খুব ভালো, বন্ধু হয়েছে। ধীরে ধীরে অরুণ বদলে যাচ্ছিলেন। কাজ এখন আর ভারী লাগত না। তিনি সময় বের করে পার্কে নিয়ে যেতেন। দিয়ার হাসি বাড়ি ভরে দিত। এক সন্ধ্যায় বৃষ্টি হলো। 3 জন জানালা থেকে দেখছিল। শিখা বলল, এখন বৃষ্টি আর ভয়ের লাগে না। অরুণ তাকে জড়িয়ে ধরলেন, কারণ এখন বাড়ি আছে, নিরাপদ। কয়েক মাস পর কোর্টের চূড়ান্ত শুনানি হলো। ম্যাজিস্ট্রেট বললেন, অস্থায়ী হেফাজত এখন স্থায়ী। বসুজি, শিখা আর দিয়া এখন আপনার মেয়ে। অরুণ মাথা নত করলেন, ধন্যবাদ। বাড়ি ফিরতে ফিরতে শিখা জিজ্ঞাসা করল, এখন আমরা চিরকাল একসঙ্গে? অরুণ বললেন, হ্যাঁ, চিরকাল। রমার ছবির সামনে প্রদীপ জ্বালালেন। দেখো, এখন পরিবার পূর্ণ হল। দিয়া হাত জোর করল।
শিখা হাসল। কলকাতার রাতগুলো এখন শান্ত লাগত, আশায় ভরা। অরুণ ভাবছিলেন একটি ছোট্ট অনুরোধ সব বদলে গিয়েছে। জীবনের মূল্য, করুণার শক্তি এসব শিখিয়ে দিয়েছে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের সাফল্য কোটি কোটি টাকার চুক্তিতে নয়, বরং একটি অসহায় হৃদয়ের ডাক শুনে তাকে নতুন জীবন দেওয়াতে নিহিত। যখন আপনি কোনো ভাঙা জীবনকে সাহায্য করেন, তখন আপনি আসলে নিজের ভাঙা জীবনের মেরামত করেন। জীবনের সবচেয়ে বড় শূন্যতা বস্তুগত জিনিসে পূর্ণ হয় না, তা পূর্ণ হয় ভালোবাসায়, পরিবারে আর অটুট বিশ্বাসে, যা শেখায় যে প্রতিটি অন্ধকারের পর একটি নতুন শুরু সম্ভব। বন্ধুরা, আপনারা এই গল্প কেমন লাগলো? আপনার মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন? আপনার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন।